আচ্ছা ভাবুন তো, গ্রামের একটা শান্ত ছায়াঘেরা জায়গা, যেটা দিনের বেলা খুব সুন্দর, কিন্তু রাত নামলেই একদম অন্য রূপ। আজকের এই আখ্যানে আপনাদের স্বাগত। আজ আমরা ময়মনসিংহের চরনগর গ্রামের এমন একটা ঘটনার গভীরে যাব, যেটা শুনলে হয়তো রাতের বেলায় একা পুকুর পাড়ে যেতে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো চলুন শুরু করা যাক। একটা অদ্ভুত ব্যাপার দিয়ে শুরু করা যাক। চরনগর গ্রামের সবাই, মানে একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত, খুব ভালো করেই জানে যে সূর্যাস্তের পর গ্রামের ওই পুরনো পুকুরটার ধারে কাছেও যাওয়া যাবে না। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বুঝলেন? এটা এক ধরনের অলিখিত আইন। কিন্তু ওই যে কথায় আছে না, সবাই তো আর সব কথা শোনে না। আর ঠিক এই না শোনার জেদটাই কিন্তু আমাদের এই ভয়ানক গল্পটার জন্ম দিয়েছে। দিনের বেলায় কিন্তু এই পুকুরটা একদম অন্যরকম। সবাই আদর করে ডাকে পদ্মপুকুর। লাল সাদা পদ্ম ফুল ফুটে থাকে, ছোট ছোট ছেলেরা ঝাঁপিয়ে পড়ে মাছ ধরে, ঘাটে বসে মহিলারা গল্প করতে করতে কাপড় ধোয়। একদম পারফেক্ট সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। কিন্তু ঠিক রাত নামার সাথে সাথেই এই একই পুকুর যেন একটা অভিশপ্ত জায়গায় পরিণত হয়। চারপাশে কেউ নেই, অদ্ভুত একটা দমবন্ধ করা নিস্তব্ধতা। আর ঠিক মাঝরাতে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। লোকমুখে শোনা এই ভয়ঙ্কর রূপকথাই পুকুরটাকে ঘিরে রেখেছে এক অদৃশ্য আতঙ্কের চাদরে। তো এই গল্পে এবার প্রবেশ করছে নাবিল। নাবিল হল শহরের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। টানা ৫ বছর ঢাকায় থাকার পর সে মাত্রই গ্রামে ফিরেছে। আর তার এই ফেরাটা কিন্তু শুধুই একটা সাধারণ ঘরে ফেরা নয়, এটা আসলে একটা মুখোমুখি লড়াই। আধুনিক যুক্তি আর শত শত বছর ধরে চলে আসা গ্রাম্য ভয়ের একটা সরাসরি সংঘর্ষ। খালা যখন তাকে পুকুরটার ব্যাপারে সাবধান করলেন, নাবিল তো হেসেই খুন। সে বলে উঠল, আরে এখন মোবাইল আর ইন্টারনেটের যুগ, এখন আবার ভূত এসে কি করবে? বুঝতে পারছেন তো ব্যাপারটা? তার এই একটা কথাতেই কিন্তু তার চরম আত্মবিশ্বাস আর একটুখানি অহংকার ফুটে ওঠে। সে পুরোপুরি নিশ্চিত যে তার হাতের ওই স্মার্টফোন আর আধুনিক বিজ্ঞান এই মান্ধাতার আমলের ভূতের গল্পকে এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নাবিলের পাশে বসে থাকা তার দাদি খুব শান্ত কিন্তু একদম ভারী গলায় তাকে উদ্দেশ্য করে একটা কথা বললেন। তিনি বললেন, যারা দেখে না তারাই সবচেয়ে বেশি কথা বলে। এই ধীর নিস্তব্ধ সতর্ক বাণীটা সত্যি বলতে কি একদম মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। এটা যেন একটা আগাম সংকেত ছিল যে কিছু কিছু সত্যি আসলে আধুনিক যুক্তির ধার ধারে না। আর নাবিলের এই অবজ্ঞা তাকে এমন এক ভয়ঙ্কর পরিণতির দিকে টানছিল যা সে স্বপ্নেও ভাবতে পারেনি। এবার চলুন আমরা সেই রাতের দৃশ্যটা একটু কল্পনা করি। এক পূর্ণিমার রাত। ঘড়িতে তখন প্রায় রাত ১২টা। পুরো গ্রাম একদম গভীর ঘুমে তলিয়ে গেছে। কিন্তু নাবিলের চোখে ঘুম নেই। ওই যে নিজের যুক্তির একটা অহংকার। সে ঠিক করল আজ রাতেই এই কান্নার রহস্য সে ভেদ করবে। হাতে শুধু তার আধুনিক যুগের অস্ত্র, মানে একটা মোবাইল ফোন আর তার টর্চ লাইট। এক বুক সাহস নিয়ে সে একাই বেরিয়ে পড়ল ওই ঘন অন্ধকারের ভেতর। নাবিল যত এগোতে থাকে চারপাশের পরিবেশটা কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে গ্রামের একেবারে ফাঁকা নির্জন কাঁচা রাস্তা, দূরে কোথাও কুকুর ডাকছে করুণ সুরে। এরপর ধীরে ধীরে চারদিক থেকে নেমে এলো হালকা একটা কুয়াশা। আর সবশেষে এক চরম অস্বাভাবিক নীরবতা। চরনগর গ্রামের স্বাভাবিক পরিচিত যে শব্দগুলো ছিল সেগুলো যেন একটা একটা করে মরে যেতে লাগল। একটা অদৃশ্য ফাঁদ খুব নীরবে চারদিক থেকে নাবিলকে ঘিরে ধরল। পুকুরের কাছাকাছি পৌঁছাতেই নাবিল একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। রাতে ঝিঝি পোকার যে একটা একটানা শব্দ থাকে না, সেটাও নেই। প্রকৃতি যেন ভয়ে নিজের শ্বাস আটকে রেখেছে। আর ঠিক সেই চরম মৃতপ্রায় নীরবতাকে চিরে দিয়ে ভেসে এলো একটা শব্দ, খুব কাছ থেকে, স্পষ্ট, একজন নারীর কান্নার শব্দ। বিশ্বাস করুন, এই কান্নার শব্দটা যেন ওই জমাট বাঁধা কুয়াশার চেয়েও অনেক বেশি ভারী, অনেক বেশি ভয়ঙ্কর। নাবিলের বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। একটু কাঁপতে কাঁপতেই সে তার হাতে টর্চলাইটটা জ্বালালো। আলোর রেখাটা গিয়ে পড়ল একদম পদ্মপুকুরের ঘাটের শেষ সিঁড়িটায়। আর সেখানে যা দেখল, সেটা দেখার সাথে সাথে তার শরীরের রক্ত আক্ষরিক অর্থে একেবারে হিম হয়ে গেল। ঘাটের ওই শেষ সিঁড়িটায় সত্যি একজন নারী বসে আছে, পরনে একটা ধবধবে সাদা শাড়ি। সে খুব ধীর গতিতে তার লম্বা কালো চুল আঁচড়াচ্ছে আর আস্তে আস্তে কাঁদছে।
নাবিল যখন একটু কাপা কাপা গলে জিজ্ঞেস করল, কে আপনি, তখন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। নারীটা চুল আঁচড়ানো থামিয়ে দিল ঠিকই, কিন্তু একবারের জন্য সে মুখ তুলে তাকাল না। এই দৃশ্যটা ভাবলেই কেমন একটা অজানা আতঙ্কে গা ছমছম করে ওঠে, তাই না? নাবিল এবার একটু সাহস সঞ্চয় করে আরেকটু কাছে এগিয়ে গেল। সে যখন জিজ্ঞেস করল যে সে ঠিক আছে কিনা, তখন নারীটি উত্তর দিল, বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। তার কণ্ঠস্বরটা ছিল অস্বাভাবিক রকমের ঠান্ডা, যেন হাজার বছরের জমাট বাঁধা বরফ। নাবিলের ভেতরে তখন তীব্র একটা আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। সে মরিয়া হয়ে আবার জিজ্ঞেস করল, কার জন্য? কার জন্য? এই প্রশ্নটা শোনার পর নারীটি খুব ধীরে ধীরে তার মাথা ওপরের দিকে তুলল, আর পরমুহূর্তে নাবিলের হাত থেকে টর্চলাইটটা ছিটকে মাটিতে পড়ে গেল। কারণ ওই নারীর আসলে কোনো মুখই ছিল না, কোনো চোখ নেই, নাক নেই, মুখাবয়ব বলতে কিচ্ছু নেই। সেখানে আছে শুধু ঘুটঘুটে অন্ধকার, এক অসীম আর ভয়ঙ্কর শূন্যতা। এর পরের ঘটনাগুলো এত দ্রুত আর এত ভয়ঙ্করভাবে ঘটল যে নিঃশ্বাস নেওয়ারও সময় পাওয়া যায় না। নাবিল আতঙ্কে পিছিয়ে যেতেই পুকুরের পানি হঠাৎ করে কাঁপতে শুরু করল। পানির ভেতর থেকে ছপ 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 শব্দ ভেসে এলো, আর ঠিক পর মুহূর্তেই বরফের মতো ঠান্ডা একটা হাত পানির নিচ থেকে এসে নাবিলের পা শক্ত করে চেপে ধরল। নিচে তাকিয়ে সে দেখল পানির ভেতর থেকে একাধিক হাত বেরিয়ে এসেছে। তারা প্রবল শক্তিতে তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। নাবিল প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে দৌড় দিল, আর ঠিক তখন তার পেছনে একসাথে অনেকগুলো কণ্ঠ সমস্বরে বলে উঠল, ফিরে এসো, ফিরে এসো। রাতের ওই ভয়াবহ বিভীষিকার পর অবশেষে ভোর হল। গ্রামের মানুষ খোঁজাখুঁজি করতে করতে পুকুর পাড়ে এসে নাবিলকে আবিষ্কার করল। সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, জামাকাপড় পুরোপুরি ভেজা, শরীর থরথর করে কাঁপছে, আর তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। এরপর কেটে গেল টানা ৩টি দিন। হ্যাঁ, ঠিক ৩ দিন। এই ৩টে দিন নাবিল চরম মানসিক আঘাতে পুরোপুরি নির্বাক ছিল। একটা কথাও সে বলতে পারেনি। চোখের সামনে দেখা সেই অকল্পনীয় আতঙ্কের ভার তার মস্তিষ্ক কোনোভাবেই যেন প্রসেস করতে পারছিল না। টানা ৩ দিন বোবা হয়ে থাকার পর চতুর্থ দিনে নাবিল যখন শেষমেশ তার নীরবতা ভাঙল, তখন তার মুখ থেকে বের হওয়া প্রথম কথাটি কি ছিল জানেন? সে শুধু বলেছিল, ও এখনও ঘাটে বসে আছে। এই একটা ছোট্ট বাক্যই প্রমাণ করে দেয় যে পুকুর পাড়ের সেই অভিজ্ঞতা তার মনের গভীরে কতটা স্থায়ী ক্ষত তৈরি করেছে। সেই ভয়ঙ্কর রাতটা তার কাছে আসলে কখনোই শেষ হয়নি। নাবিল সেই যাত্রায় শারীরিকভাবে বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু তার ভেতরের ওই যে আধুনিক অহংকার আর অবিশ্বাসী মন, সেটা চিরতরে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে আজও গ্রামে আসে, কিন্তু জানেন, সূর্যাস্তের পর সে কোনো দিন ভুল করেও আর ওই পদ্মপুকুলের দিকে ফিরেও তাকায় না। অন্ধকারে লুকিয়ে থাকা সেই অশুভ সত্তার ভয় তাকে আজীবন তাড়া করে বেড়াবে। আখ্যানের একদম শেষ পর্যায়ে এসে কিন্তু একটা অমীমাংসিত আতঙ্ক রয়েই যায়। চর্ণগড় গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে যে প্রতি পূর্ণিমার রাতে পদ্মপুকুরের সেই ঘাটে এখনও কেউ একজন বসে থাকে, চুল আছড়ায় আর অপেক্ষা করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, আগামী পূর্ণিমায় সে কার জন্য অপেক্ষা করবে?